শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী আব্দুল মান্নানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে সুনন থিয়েটার প্রযোজিত নাটক লাল জমিন। মান্নান হীরার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির রাশিয়ান সেন্টার অফ সায়েন্স অ্যান্ড কালচারে অনুষ্ঠিত হচ্ছে ভারত বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী বন্ধুত্বের রং। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে দ্য ইনভিজিবলাস স্ট্রিট আর্ট প্রদর্শনী। দুপুর ১২টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে প্রীতি আলীর একক চিত্রকলা প্রদর্শনী পাওয়ার অফ পেইন অ্যান্ড প্যাথোস। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত ৮টা ২০ মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। তোর মাও থানা জোতে আসিল নাকি? আরে বেটা, এত অল্পতে এত আপসেট হয়ে পড়লে চলে? ওয়েট এন্ড সি। অবশ্য তোর বাইরের যে অবস্থা, ওর একটা কঠিন পানিশমেন্ট হওয়া দরকার আছে। আমি তো জানি ও এখন খুব ভয় পাচ্ছে। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস ৪৪। নামটা যতই মোহনীয় হোক না কেন, মোহা মানুষটা কিন্তু অতটা মোহনীয় না। মেয়েটার উপর কিন্তু আমি বিরক্ত হইতেছি ওর এইসব চটাং চটাং স্বভাব দেখে। এই যে তুমি না আসলে মানুষ চিনতে ভুল করো, বুঝছো? ওকে যদি তুমি ঠিক মতো খেয়াল করো, মেয়েটা অনেক ভালো, কি মিষ্টি। ওকে দেখলেই বোঝা যায় কি জানো, ও ১৪ পুরুষের মধ্যে কেউ না কেউ কিন্তু মিষ্টির ব্যবসা করতো, গ্যারান্টি একদম। রাত ১২টা ১০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। এবার এসএম সুলতান স্বর্ণপদক পেলেন চিত্রশিল্পী আব্দুল মান্নান। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী আব্দুল মান্নান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। তো প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এসএম সুলতান স্বর্ণপদকটি পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। তো যে কোনো সম্মাননা পাওয়ার সময় তো সেটার অনুভূতি অন্যরকম থাকেই, জানা কথা। আপনার কেমন লাগছে? আমার তো সবার যেমনটি হয় আমারও তেমনটি হয়েছে। এটি সাংঘাতিক উৎসাহব্যঞ্জক, এক্সাইটিং ব্যাপার যে এই ধরনের পদক এইটা আমার প্রথম। আচ্ছা। যে কারণে আমার কাছে এটার অনুভূতিটা একটু ভিন্ন রকমই হয়েছে। জি। আমি এই পদক পেয়ে যেমন আবেগ আমার হয়েছে প্রচুর, তেমনি কাজের উৎসাহ আমার বেড়ে গেল। জি। আমার মনে হয় আমার আরো 10টি বছর আয়ু বেড়ে গেল। এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে উৎসবটি হয়েছিল এবং সেখানে আপনি স্বর্ণপদকটি পেয়েছেন। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা কেমন ছিল এবং পদকটি কার হাত থেকে আপনি গ্রহণ করেছিলেন? ওখানে 7 দিন ব্যাপী একটা মেলা হয়। জি। ওইটা সমাপনী দিনে এই পদকটি প্রদান করেন ওনারা। আয়োজনটি অনেক বড় করেন, স্থানীয়ভাবে বিশাল একটা আয়োজন থাকে, সেই আয়োজনের মধ্যে এই পদকটি প্রদান করা হয়।
সেখানে উপস্থিত থাকেন জেলা প্রশাসক, যিনি সুলতান ফাউন্ডেশনের সভাপতি, এবং পদক প্রদানে সেই দিন আমাকে যিনি দিয়েছিলেন তিনি হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়। আচ্ছা, সেই সঙ্গে ছিলেন ওখানকার গণ্যমান্য ব্যক্তিরা, এসপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আরো 3-4 জন এমপি ছিলেন উপস্থিত। ব্যাপারটা খুব বিশাল একটি ব্যাপার আমার কাছে মনে হয়েছে, যে এই পদকটি দেওয়ার মতো এরকম একটি পরিবেশ তৈরি হওয়া উচিত আমার মনে হয়েছিল, এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সত্যি এটা নিয়ে আনন্দিত, গর্বিত, এবং আমার মধ্যে যথেষ্ট কর্মস্পৃহা বেড়ে গেল। এটা পাওয়ার মনে হচ্ছে আপনার কাজের প্রতি যে একটা অনুপ্রেরণা ছিল সেটা আরো বেড়ে গিয়েছে আপনার এই পুরস্কার। জি, তো এই পুরস্কার তো আছে, এছাড়াও এর আগে আপনি আরো বেশ কিছু সম্মাননা পেয়েছেন, সেগুলো নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। আমি 1968 সনে চারুকলা থেকে পাশ করি। 69-এ তখনকার পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনে কাজে যোগদান করি একজন সহকারী শিল্প নির্দেশক হিসেবে। তো আমি শিল্প নির্দেশনায় আমার প্রতিষ্ঠান থেকে কোনো পদক বা পদবি কিছুই পাইনি। এর বাইরে অনেকগুলি প্রতিষ্ঠান আমাকে পদক দিয়েছে এই শিল্প নির্দেশনার জন্যই। যেমন কিছু পদকের মধ্যে লায়ন একটা দিল আমাকে পদক, অন্য পদকটি ছিল বৃহত্তর বরিশাল সাংস্কৃতিক সংস্থা থেকে দিল, তৃতীয় পদকটি আমি পেলাম একটি প্রোডাকশন হাউস থেকে। আচ্ছা, এই 3টা পদক এর আগে আমার রয়েছে। আর এইটা অনেক বড় পদক আমি মনে করি এই জন্য যে একজন শিল্পীর উপরে প্রদান করা হয়, শিল্পীর নামে প্রদান করা হয় যে পদকটি আরেকজন শিল্পীকে, সেটা নিঃসন্দেহে অনেক অনেক মূল্যবান। জি জি, অবশ্যই, এবং আমার কাছে তো বটেই। আচ্ছা, এটা সবার কাছেই হবে আমি মনে করি। জি অবশ্যই, আমাদের কাছেও সেটা লাগছে, আমাদের কাছেও অনেক ভালো লাগছে যে আপনি পুরস্কারটা পেয়েছেন। তো এখন পর্যন্ত আমরা আপনার কাছ থেকে বেশ কিছু গ্রুপ এক্সিবিশন এবং 2টি সলো এক্সিবিশন পেয়েছি, এবং লাস্ট যে এক্সিবিশন ছিল সেটা হচ্ছে 2010-এ ছিল, মেঘকে নিয়ে, মেঘের উপর মেঘ। তো মেঘকে নিয়ে মানে বিষয়টা একটু যদি আমাদেরকে একটু আপনি বিশ্লেষণ করে বলতেন, মেঘের কোন কোন বিষয়ের উপর আপনি ছবিগুলো এঁকেছিলেন? মেঘের আসলে আমি 6টা ঋতুর উপরই কাজ করেছি। আচ্ছা, আর মেঘ এমন একটি বিষয় যেটা মনকে ভীষণভাবে নাড়া দেয়, এটি প্রতিটি মানুষকেই দেয়, এবং সেই অনুভূতি থেকে এই মেঘের যে বিচিত্র রূপ, রং, এগুলি একজন শিল্পীকে আরো বেশি উৎসাহিত করে। আচ্ছা, সেই দিক থেকেই আমি শুধু মেঘটাই চুজ করলাম যে এটা নিয়ে একটা প্রদর্শনী তো হতেই পারে, এবং আমি সেটা নিয়ে ছবি আঁকলাম। সেখানে 57টি ছবি ছিল আমার। আচ্ছা, গ্যালারি চিত্রকে আমি করি 2010-এ। কোন মাধ্যমে ছবিগুলো আঁকা ছিল? এটা ছিল অয়েল পেইন্টিং এ ছিল, অ্যাক্রিলিকে ছিল, প্যাস্টেলে ছিল, চারকোলে ছিল, এবং পেন্সিলেও ছিল। মোটামুটি সবগুলি মাধ্যমেই ধরে নেওয়া যায় যে আমি কাজ করেছিলাম ওই প্রদর্শনীতে। তো সেখানে রেসপন্স কেমন পেয়েছিলেন? যেহেতু মেঘকে নিয়ে আপনি ছবি এঁকেছিলেন, দর্শকদের রেসপন্স কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো। মানে আমি আশা করতে পারি নাই যে এত দর্শক হবে, এত আনন্দ পাবে দর্শক এবং আমি। আচ্ছা, সেটা সত্যি আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। আচ্ছা, এবং এই সাথে একটি প্রতিক্রিয়া ছিল, সেটা হলো রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি চারকোলে আমি এঁকেছিলাম। সেটা চমৎকার লেগেছে সবার কাছে। পুরো মেঘ আসলে মানুষকে দেখলাম যে ভীষণভাবে টানে, হয়তো ভীষণভাবে টানে। তো আপনি যে রবীন্দ্রনাথের কথা বলছিলেন, আপনার প্রথম যে এক্সিবিশন ছিল 1993 সালে, হ্যাঁ, তো সেটাই ছিল হচ্ছে রবীন্দ্র প্রতিকৃতি, এবং সেখানে আপনি একাধারে অনেকগুলো রবীন্দ্রনাথের আপনি ছবি এঁকেছেন, পোর্ট্রেট এঁকেছেন, যেটা আপনি হয়তো প্রথম। তো সেই প্রথম কাজটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একজন নির্বাহী সদস্য। সবসময় আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের বাইরে যেসব সম্মেলন হয় সবগুলির সেট আমি করে থাকি। তো সেবারও ওই রকমটি শিল্পকলায় হওয়ার কথা। এর 1 বছর আগে আমাকে আমার সহকর্মী, সিনিয়র সহকর্মী হাসান আহমেদ আমাকে প্রস্তাব করলেন। উনিও ছিলেন সম্মেলন পরিষদের একজন।
যে আগামী বছর সম্মেলনে তুমি রবীন্দ্রনাথের একটা সম্মেলনের পাশাপাশি একটা প্রদর্শনীও করো। আমি চ্যালেঞ্জ নিয়ে এটা কাজ করলাম, কারণ এক বছরে এতগুলো কাজ করা রবীন্দ্রনাথের উপরে প্রতিকৃতি বিশেষ করে খুব কঠিন কাজ। আমি দিন রাত খেটেছি, অফিসের কাজে ফাঁকি দিইনি, সেখানেও সমানভাবে কাজ করেছি। আচ্ছা, করে এক বছরে আমি 54টি রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে শিল্পকলা একাডেমিতে। তখনকার শিল্পকলা একাডেমি ছিল অন্যরকম, এখন যে ভবনগুলি রয়েছে এগুলি ছিল না। টিন শেডের একটা অডিটোরিয়াম ছিল অনেক বড়, এবং আর্ট গ্যালারিটা গোল মতো একটি বিল্ডিং ছিল। তো সেই গ্যালারিতে আমার প্রদর্শনী হয়, এবং এই সম্মেলনে সারা দেশ থেকে প্রতিনিধি আসে, দর্শক আসে, এরা সবাই আমার প্রদর্শনী দেখে। ঢাকা শহরের প্রচুর লোক, হাজার হাজার লোক আমার এই প্রদর্শনী দেখে। এটাই আমি জীবনেও দেখিনি যে কোনো প্রদর্শনীতে এত মানুষ হতে পারে। এবং আপনি যে একাধারে এতগুলো পোর্ট্রেট এঁকেছেন রবীন্দ্রনাথের, যেটা আমাদের দেশে আগে কখনো হয়নি, আপনি প্রথম একজন। আমি প্রথম করেছি, আমি এরপরে হয়নি, আগে হয়নি। শুধু বাংলাদেশে নয়, আমার জানা মতে পৃথিবীর কোথাও কেউ রবীন্দ্রনাথকে নিয়ে এককভাবে শুধু প্রতিকৃতি নিয়ে প্রদর্শনী করেছে বলে আমার জানা নেই। আচ্ছা, বাহ, চমৎকার। তো এই যে রবীন্দ্রনাথের প্রতি আপনার যে একটা প্রেম, একটা ভালোবাসা, এই যে কাজের প্রতি যে একটা টান, এই আগ্রহটা আসলে কবে থেকে হয়েছিল? এটা তো আমরা যখন স্কুলে থাকি তখনই রবীন্দ্র নজরুলের ছবি আঁকা হয়। জি, তেমন ভাবে আঁকি না, আঁকি আর কি। সবারই শখ থাকে, আপনারা হয়তো ছিল, অনেকেরই আছে। জি। এরপরে আমি স্কুলে থাকতে কিছুটা ভালো আঁকতাম। ম্যাট্রিক পাশ করার পরে আমি চারুকলায় ভর্তি হলাম। এখানে এসে আরো বেশি চর্চা হলো, এবং এখানে এসে একটা জিনিস আমি যেটা অনুভব করলাম সেটা হলো, আমরা স্কুলে চারুকলায় ভর্তি হওয়ার আগে যেসব ছবি আঁকি সেগুলো আমরা মনে করি দারুণ এঁকেছি, আসলে দারুণ হয় না। এটা চারুকলায় ভর্তি হয়ে যখন ছবি আঁকতে গেলাম তখন ব্যাকরণ ভিত্তিক ছবি আঁকতে হয়, ওখানে আর ফাঁকি টাকির সুযোগ নেই, সেখানেই আসল ছবি আঁকার ব্যাপারটা ঘটে। তো এখানে এসে আমি সঠিকভাবে ছবি আঁকা শিখি, চেষ্টা করি, এবং তখন থেকে আমি রবীন্দ্রনাথের ছবিও আরো আঁকার পরিমাণটা বেড়ে গেল। চাকরিতে ঢোকার পরে টেলিভিশনে যত ছবি রবীন্দ্রনাথ, নজরুল, অন্যান্য সম্মানিত বিশ্বখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে, মানে তাদের নিয়ে আলোচনা হয়, অনুষ্ঠান হয়, তখনই সেই সব প্রতিকৃতি আমি আঁকতাম রেগুলারলি। এবং রবীন্দ্রনাথের ছবি তো এঁকেছি। এখনো আপনারা টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্র নজরুলের, বঙ্গবন্ধু এবং অন্যান্য নেতৃবৃন্দের ছবি দেখেন, সেগুলি আমারই আঁকা। আমি যখন চাকরি করতাম তখন এঁকেছি, রেখে এসেছি, সেগুলি এখনো চলছে। তো সেখান থেকে একটা উৎসাহ যেমন আছে। তারপরে আমি ছায়ানটের সাথে জড়িত, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে জড়িত, এইসব মিলিয়ে আমি একটা ক্ষেত্র পেয়ে গেলাম যে রবীন্দ্রনাথ একজন অসাধারণ লোক, মানে তাকে তুলনা করার মতো দ্বিতীয় ব্যক্তি তো আর পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। এবং উনি যে পরিমাণ কাজ রেখে গেছেন, করে গেছেন, সেটা আমাদের এক জীবনে আমরা পড়ে একে সবকিছু করেও শেষ করতে পারবো না, কিছুতেই শেষ করতে পারবো না। তো সেই চিন্তা থেকে, এবং রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু সব সমাধান খুঁজে পাওয়া যায় ওনার লেখায়, ওনার অন্য নাটকে, সবকিছুর মধ্যে। তার কাজের তো ক্ষেত্রের শেষ নেই। তিনি কৃষি নিয়ে কাজ করেছেন, তিনি বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, তিনি সাহিত্য নিয়ে, অনেক কি কোথায় নাই, সংস্কৃতির সব ক্ষেত্রের যেন উনি চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন। তো এমন একটি ব্যক্তিকে নিয়ে কাজ করতে পারাটা তো একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। সেই সব দিক থেকে আমি রবীন্দ্রনাথকে বেছে নিয়েছি আমার নিত্যদিনের একজন বন্ধু হিসেবে, এবং সেভাবে আমি ছবি আঁকি। এখন আমি রবীন্দ্রনাথের ছবি আঁকতে আঁকতে আপনার ছবি আঁকা শিখা হয়েছে বা শুরু হয়েছে আর কি বলা যায়, অনেকটা বলতে পারেন। জি, আচ্ছা। তো এখন বর্তমানে কোনো এক্সিবিশনের কাজ কি চলছে বা প্ল্যানিং আছে? আমি এই বছর অক্টোবরে একটি একক চিত্র প্রদর্শনী করব। কি বিষয় নিয়ে সেটা হবে? বিষয় থাকবে আমার বাংলাদেশ মূলত। সেখানে 2-3টা প্রতিকৃতিও আমি রাখবো। রবীন্দ্রনাথ তো অন্যতম। আমার যে কোনো প্রদর্শনীতে আমি তাকে গুরু হিসেবে মেনে নিয়ে সেই প্রদর্শনী শুরু করি। আচ্ছা, তো ছবি কি আঁকা হয়েছে? যে এক্সিবিশন আঁকা চলছে আমার, চলছে আর কি। আচ্ছা, তো আমাদের দেশে তো এক্সিবিশন হয়েছে, সেটা সলো এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশন। বাংলাদেশের বাইরেও আপনি বেশ কিছু এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন, তো সেগুলো নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। 2011-তে
রবীন্দ্রনাথের ১৫০ জন্মবার্ষিকী উপলক্ষে আমাদেরকে ভারত সরকার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ সরকারের মাধ্যমে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একসময় ভারতে গেলেন, উনি এই বিষয়টি আলোচনা করে রেখেছিলেন যে আপনারা বাংলাদেশের সাথে শিল্পীদের নিয়ে কাজ করেন এই ১৫০ জন্মবার্ষিকী উপলক্ষে। তখনই তারা এই আহ্বানটা করলেন এবং আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি এই অংশগ্রহণে নির্বাচন করলেন। বাংলাদেশ থেকে ৮ জন শিল্পী আমরা গেলাম সেখানে। ভারতের দিল্লিতে ললিত কলা একাডেমিতে আমরা ওখানে কাজ করি। ১৩ দিন পর্যন্ত কাজ করে সেখানে প্রদর্শনী একটি করে আসছি আমরা। আচ্ছা। এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে সেখানে। আমি যে রবীন্দ্রনাথের ছবি এঁকেছিলাম সেটা হলো আমার কাশফুল দিয়ে বাংলাদেশের একটা চিত্র তুলে ধরে সেখানে বিশাল মেঘের একটা ব্যাপার, শরতের মেঘ টেক দিয়ে কম্পোজিশনটা করলাম এবং ছবির উপরে রবীন্দ্রনাথের একটা ছায়া ফেললাম। আচ্ছা। দেখলে মনে হবে রবীন্দ্রনাথ পাশে দাঁড়িয়ে আছে, তার ছায়াটা বোধহয় ছবিতে পড়লো, এরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করলো এবং আঁকলাম। লোকরা, আমি দেখলাম প্রদর্শনীতে যারা এসছে তারা ভীষণভাবে এনজয় করলো। আরেকটি ছবি এঁকেছিলাম, 2টো ছবি আমরা আঁকি প্রত্যেকটা শিল্পী, 16টা ছবি নিয়ে প্রদর্শনী হয়েছিল। আর একটা আমি মনুমেন্টের মতো করে রবীন্দ্রনাথকে আঁকলাম। আচ্ছা। দূর থেকে হঠাৎ দেখলে মনে হবে এটা একটা মনুমেন্ট, আবার ডিটেল যখন দেখতে যাবে তখন মনে হবে এটা একটা রবীন্দ্রনাথ। এমনি ভাবে আমরা সবাই যার যার দৃষ্টিভঙ্গিতে সবাই 2টো করে ছবি এঁকেছিলাম। আচ্ছা, মানে আপনার প্রতিটা ছবিতেই আপনার সাধারণত বাংলাদেশ থাকছে এবং রবীন্দ্রনাথ থাকছে, এই দুটো থাকছে একেবারে। রবীন্দ্রনাথ আমাদের বাঙালিদের মধ্যে অন্যতম একজন নোবেল পুরস্কার বিজয়ী মানুষ, মহামানুষ। আর দ্বিতীয় প্রদর্শনী আমার হলো ইউনেস্কো আয়োজিত প্যারিসে, এটা 2015-তে হলো। আচ্ছা আচ্ছা, 15 শেষের দিকে। মোটামুটি মানে দেশের বাইরেও আপনার বেশ কিছু এক্সিবিশন হয়েছে আর কি। তো কথা বলতে অনেক ভালো লাগছিল, সময় থাকলে আরো অনেক বিষয় নিয়ে আমরা গল্প করতে পারতাম, কিন্তু আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবার আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্বর্ণপদকটির জন্য এবং শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা অনুষ্ঠানের সহযোগিতা করলেন তাদেরকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। শুভ সন্ধ্যা।